আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমাদের এই চ্যানেলে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে বাফার দ্রবণ পড়াবো। বাফার দ্রবণটা পড়ানোর জন্য চলো আমরা শুরু করি। বাফার দ্রবণটা কি? বাফার দ্রবণ হলো এমন একটি দ্রবণ যেখানে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক মিশ্রিত করলে সেই দ্রবণের কোনো পিএইচ এর মানের পরিবর্তন হয় না। বাফার দ্রবণ এখন বাফার দ্রবণ দুই প্রকার, এক অ্যাসিডীয় বাফার, দুই ক্ষারীয় বাফার। এখন তোমাদের পরীক্ষায় আসে যে বাফার দ্রবণ কি এবং বাফার দ্রবণে কি ক্রিয়া কৌশল। এখন তোমাদের এমন যদি কোশ্চেন আসে তাহলে তোমাকে কখনো দুইটাই চাই, তোমাকে যে কোনো একটা লিখলেই হবে, যেহেতু দুই প্রকার, অ্যাসিডীয় বাফার আর একটা কি ক্ষারীয় বাফার। অ্যাসিডীয় বাফার দুই, ক্ষারীয় বাফার। সো তোমাদের পরীক্ষায় আসলে এই পুরাটা যদি লেখো অনেক বড় হয়ে যায় দেখে আমরা বেশিরভাগ সময় শুধুমাত্র অ্যাসিডীয় বাফারটাই লিখি। অ্যাসিডীয় বাফারের ক্রিয়া কৌশলের মতোই ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। সো তোমরা একটা শিখো তাতেই হবে। চলো এখন আমরা অ্যাসিডীয় বাফার শুরু করি। অ্যাসিডীয় বাফার হলো দুর্বল অ্যাসিড এবং সেই দুর্বল অ্যাসিডের লবণের যে দ্রবণটা তাকেই বলা হয় তোমার অ্যাসিডীয় বাফার। ঠিক আছে, এখন দেখো আমি যদি একটা দুর্বল অ্যাসিড, যে কোনো একটা দুর্বল অ্যাসিড, আমরা জানি জৈব যৌগ সবগুলোই দুর্বল অ্যাসিড, তাই আমি এখানে অ্যাসিটিক অ্যাসিড নিছি। আর ওই দুর্বল অ্যাসিডের একটা লবণ নিচ্ছি, সোডিয়াম ইথানয়েড। এটা হলো গিয়া তোমার ইথানোয়িক অ্যাসিড, এটার নাম হলো সোডিয়াম ইথানয়েড। আর আমি আর তোমাকে একটু জানায় রাখি যে সোডিয়াম ইথানয়েড আমি কিভাবে বের করতে পেতে পারি। সেটা হলো গিয়ে, যদি আমি একটা অ্যাসিড, আমরা জানি অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, এই যে লবণ আর পানি উৎপন্ন করে, এই যে সেম এই লবণটাই এখানে আসছে। ঠিক আছে, এখন এই যে তোমার দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণের যে দ্রবণটা সেটাকে বলা হয় তোমার অ্যাসিডীয় বাফার। এখন এটা ক্রিয়া কৌশলটা তোমাদেরকে দেখাবো। এখন দেখো, যেহেতু দ্রবণে অ্যাসিড আর অ্যাসিডের লবণ আছে, চলো তাদেরকে তাহলে পানি, আর দ্রবণ যেহেতু দ্রবণের ভিতরে অবশ্যই কি আছে, পানি আছে। সো পানি থাকার ফলে চলো আমি এখানে পানির কারণে, এখানে যদি আমি লিখি পানি, পানির কারণে এটা আয়ন। এখন দেখো পানি থাকার কারণে তোমার অ্যাসিটিক অ্যাসিড ভেঙে অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন প্লাস আয়নে কি তৈরি হচ্ছে, আর এদিকে তোমার সোডিয়াম ইথানোয়েটও সেম একই রকম ভাবে পানিতে আদ্র বিশ্লেষিত হয়ে তোমার অ্যাসিটেট আয়ন এবং সোডিয়াম আয়নে কনভার্ট হচ্ছে। এখন এখানে আমি এই কিউটিকে লিখে দিই একুয়াস, মানে এটা জলীয় দ্রবণে পানির উপস্থিতি এইভাবে হয়েছে। এখন তোমাদের বলি যে সামান্য অ্যাসিড বা ক্ষারক যোগ করা মানে হলো, যদি আমি অ্যাসিড যোগ করি কোনো দ্রবণে, এটার মানে বুঝায় আমি এখানে এইচ প্লাস আয়ন দান করছি দ্রবণে। আর যদি ক্ষারক বা বেস অ্যাড করি, তার মানে সেখানে আমি OH মাইনাস আয়ন বা হাইড্রোক্সিল আয়ন দ্রবণে দান করেছি, মানে প্রয়োগ করেছি। এখন দেখো এটা কিভাবে তোমার তোমার যে দ্রবণটা বাফারের ক্রিয়া কৌশলটা, মানে এখানে যদি আমি সামান্য পরিমাণ অ্যাসিড বলেছি, আমি বারবার বলতেছি যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক দিলে এখানে কোনো পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। পিএইচ কি? পিএইচ এর ফুল ফর্ম হলো পাওয়ার অফ হাইড্রোজেন, কিছু কিছু জায়গায় আছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। এটার মাধ্যমে আমরা যে দ্রবণটা অ্যাসিডীয় না ক্ষারীয় সেটার নির্দেশ করতে পারি। সেটা আমি অনেক সময় এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। এখন আমি যখন আসছি দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডটা মানে কি, দুর্বল অ্যাসিড আর সবল অ্যাসিডের মধ্যে পার্থক্য কি? দুর্বল অ্যাসিড হলো তারা যারা সামান্য পরিমাণ বিয়োজিত হয়,
আমাদের যে শক্তিশালী অ্যাসিডগুলো, যেমন আমি একটা অ্যাসিড লিখি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু 100% বিয়োজিত হয়, মানে যদি কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে তখন সে কি ওরা 100% কি দিয়ে দেয় বিক্রিয়া করে, মানে এখান থেকে 100% H+ আয়ন পাওয়া যায়। কিন্তু আমাদের এইসবের ক্ষেত্রে তোমার অলমোস্ট 0.4% এর মতো কি H+ আয়ন দান করে, মানে বাকিগুলা দ্রবণে অবশিষ্ট থাকে। এটা যদি আমি একটু সিম্পল ভাবে বুঝাই, সেটা হলো ধরো আমার কাছে যদি 1000টা যদি ইথানোয়িক অ্যাসিডের অণু থাকে, তার মধ্যে 4টা অণু মাত্র বিক্রিয়া করে H+ 4টা H+ আয়ন দান করবে, বাকি যে 996টা তোমার ইথানোয়িক অ্যাসিড এটা দ্রবণে পড়ে থাকবে। ঠিক আছে, এর জন্য একে দুর্বল অ্যাসিড বলা হয়। এখন আমাদের যেহেতু আবার আগের টপিকে ফিরে আসি, যদি আমি দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে কি হবে দ্রবণটা, আমি এখন এটা বোঝানোর ট্রাই করতেছি তোমাদের। এখন দেখো, আমি যদি সামান্য পরিমাণ অ্যাসিড দান করি, দেখো আমি যদি এইখানে H+ আয়ন যোগ যদি করি, তাহলে এই H+ আয়নটা আমার এই অ্যাসিডেট আয়নের সাথে বিক্রিয়া করে দেখো কি উৎপন্ন করতেছে। যদি বিক্রিয়া করে তাহলে দেখো সেম ওই ইথানোয়িক অ্যাসিড তৈরি করতেছে। এখন দেখো আগে দ্রবণও কিন্তু আগের থেকে অ্যাসিটিক অ্যাসিড কি দ্রবণে মজুদ ছিল, কারণ এখান থেকে তো জাস্ট 1000টার মধ্যে ধরো তোমার 4টা অণু করছে, বাকি 996 অণু তো ছিল অবিয়োজিত অবস্থায়। ঠিক তেমন ভাবে আরেকটা অণু এক্সট্রা অবিয়োজিত অবস্থায় থাকবে, এর কারণে তেমন কোনো পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না। এতেই বোঝা গেল যদি আমি সামান্য পরিমাণ অ্যাসিড যদি দ্রবণে দান করি বা যোগ করি, তাহলে এখান থেকে অ্যাসিডেট আয়নের সাথে সে বিক্রিয়া করে তোমার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে, যেটা কি দ্রবণে আগের থেকে মজুদ ছিল, যা কি সামান্য পরিমাণ হওয়ার কারণে কি তার ঘনমাত্রায় কোনো রকম তারতম্য ঘটে না। ঠিক একই রকম যদি আমি তোমার ক্ষারক যদি মিশ্রিত করি, যদি ক্ষারক মিশ্রিত করি, ক্ষারক যদি মিশ্রিত করা, তাহলে দেখো আমার দ্রবণে OH আয়ন যে এক্সট্রা যে দিলাম, সেটা আমরা এই যে এখানে H+ এর সাথে এই দ্রবণে যে উপস্থিত হাইড্রোজেন আয়ন ছিল তার সাথে বিক্রিয়া করে দেখো কি উৎপন্ন করতে পারে। তোমরা সবাই জানো হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন মিশ্রিত হয়ে পানি উৎপন্ন হয়। দেখো পানি কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে। এখন মৃদু হওয়ার ফলে কি তুমি বলতে পারো যে স্যার এখান থেকে তো একটু সামান্য পরিমাণ H+ তো ও নিয়ে পানি উৎপন্ন করে ফেলছে, দ্রবণে তো ঘাটতি হয়ে গেল হাইড্রোজেন আয়নে, সো পিএইচ এ তো পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু না, তখন পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি দ্রবণে সবসময় কি মজুদ থাকে কি তোমার ইথানোয়িক অ্যাসিড। এখন সেম এই ইথানোয়িক অ্যাসিডটাই তখন নিজে এই পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিডেট আয়ন ও হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। এই দেখো আবার হাইড্রোজেন আয়ন এসে পড়ছে, যে হাইড্রোজেন আয়ন OH আয়ন নিয়ে ফেলছিল সেইটাই আবার নতুন করে কি সৃষ্টি হয়ে গেছে। সো এটা সৃষ্টি হওয়ার ফলে দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, যার ফলে কি দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হচ্ছে না। সেম একই রকম ভাবেই তুমি যদি ক্ষারীয় বাফার নিয়ে আলোচনা করি, ক্ষারীয় বাফারের মধ্যে সেম একই একটা দুর্বল ক্ষারক এবং ওই দুর্বল ক্ষারকের যদি লবণ মিশ্রিত কোনো একটা দ্রবণ হয়, আর ওই দ্রবণে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক যোগ করলে এর যদি পিএইচ এর কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই দ্রবণকেই বলা হয় আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ। এটা শুধুমাত্র সংজ্ঞার জন্য আসার জন্য থাকে বিধায় আমি তোমাকে সংজ্ঞার জন্যই বলে দিয়েছি, এটার ব্যাখ্যাটা সচরাচর আসে না। আর যদি এটা আমি যদি এখন এটা লাগে না দেখে আমি পড়াচ্ছি না, কারণ ভিডিওটা আরো বড় হয়ে যাবে, কিন্তু আমি
আশা করি সামনে কোনো একটা ক্লাসে শুধুমাত্র ক্ষারীয় ব্যাপার নিয়ে শর্ট ভিডিও করব। এখন তোমাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্টরা এখনো পর্যন্ত ক্ষার কোনটা ক্ষারক কোনটা এইটা সম্পর্কে তোমাদের একটু প্রবলেম থাকে। দেখো আমি কিন্তু ক্ষারক লিখছি, তোমাদের অনেক জায়গায় ক্ষারও লেখা থাকতে পারে, প্রবলেম নেই। ক্ষারও লিখলেও এখানেও হবে, ক্ষারক লিখলেও হবে। ক্ষার ক্ষারক এখানের মধ্যে কোনো প্রবলেম হবে না, কারণ তোমরা অনেকে ক্ষার আর ক্ষারকের মধ্যে পার্থক্যটা ঠিক মতো বুঝো না। চলো এটা নিয়ে সামান্য আলোচনা করা যায়। এখন দেখো তোমাদের কথা অনুযায়ী, দেখো আমি যে লিখলাম ক্ষারক, এখানে লিখলাম আমি ক্ষার। ক্ষারক কারা? ক্ষারক হলো গিয়া কোন একটা ধাতুর সাথে যদি OH আয়ন, হাইড্রোক্সিল আয়ন অথবা অক্সিজেন আয়ন যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে ক্ষারক বলে। ঠিক আছে? আর ক্ষার হলো গিয়ে তোমার যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাকে ক্ষার বলে। কথাটা ক্লিয়ার হয়েছে? দেখো আগে আমি কি বলছি, এখানে ধাতু ও ধাতুর সাথে যদি হাইড্রোক্সিল আয়ন অথবা অক্সাইড আয়ন যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হইতাছে আমাদের ক্ষারক। আর যেই সব ক্ষারক, দেখো সে অবশ্যই ক্ষার হতে হলে কি তার প্রথম কন্ডিশন সে ক্ষারক হতেই হবে, ক্ষার যদি হতে হয়। যেই সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, তারা অবশ্যই পানিতে দ্রবীভূত হবে, তাদেরকে বলা হয় ক্ষার। ঠিক আছে? তার মানে তোমার বোঝা গেল ক্ষার হইতে হলে তাকে কি আসলে প্রথমত কি হওয়ার লাগবে, কন্ডিশন ক্ষারক হওয়ার লাগবে। এখন তোমাকে একটা ফিক্স বলে দিই, যেই সব ধাতুর সাথে OH আয়ন আছে তারা সবাই ক্ষার। ব্যতিক্রম কিছু আছে, যদিও কেমিস্ট্রি জিনিসটাই ব্যতিক্রম। মনে করো 90%ই ধাতুর সাথে যদি হাইড্রোক্সাইড আয়ন থাকে সেটি কি হয়ে যায়, ক্ষার হয়ে যায়। চলো আমি দুই তিনটা ধাতু লিখি। যদি আমি সোডিয়াম লিখি, তার সাথে যে OH আয়ন যদি দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। আবার সেম যদি আমি পটাশিয়াম লিখি, পটাশিয়াম আয়ন দিয়ে বুঝালে দ্রুত বোঝা হয়ে যাবে, নেই তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলি কি আমাদের ক্ষার। আর এদিকে দেখো সেম ধাতু, আর বলছে কি ধাতব আয়নের সাথে কি হবে তোমার এখানে হাইড্রোক্সিল আয়ন অথবা অক্সিজেন আয়ন। চলো আমি যদি লিখি, এই দেখো সোডিয়াম প্লাস এই যে OH আয়ন, এটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা কিন্তু আসলে কি আমার ক্ষারকও বলা যাচ্ছে। আবার দেখো আমি যদি আরেকটা লিখি, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস OH মাইনাস, দুইটা লাগে, এটা একটা তোমার ক্ষার হচ্ছে। এখন দেখো এই ক্যালসিয়ামের সাথে যদি আমি অক্সিজেন দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে, এটা কিন্তু ক্ষারক, শুধুমাত্র ক্ষারক, সে কিন্তু ক্ষার না। তার মানে আমি বলতে পারি একটা মোরাল লাইন, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, কারণ সকল ক্ষারক কি পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তারাই শুধুমাত্র ক্ষার। তার মানে ক্ষার কি এক প্রকার কি ক্ষারক। বুঝা গেছে? তোমাদের অনেক সময় একটা কোশ্চেন আসে, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তার জন্য তুমি অবশ্যই সংজ্ঞা আর আমি যতটুকু বলছি আর উদাহরণ সহ যদি লিখো তাহলে হয়ে যাবে। ধন্যবাদ।